আজকের গল্প বুলির পা, লেখক বুদ্ধদেব গুহ। রাসবিহারী অ্যাভিনিউ আর ল্যান্সডাউন রোডের মোড়ে লাল আলোতে গাড়িটা দাঁড়িয়েছিল। জানালার পাশে বসে উদ্দেশ্যহীনভাবে চেয়েছিলাম মোড়ের দিকে। হঠাৎই মনে হলো যেন পারুলকে দেখলাম। সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোয় জানুয়ারি মাসের মাঝামাঝি ধোঁয়াশা আর ডিজেলের ধোঁয়াকেও সুন্দর দেখাচ্ছিল। দেখলাম শেয়াল রঙা ছেঁড়া র্যাপারখানি গায়ে জড়িয়ে পারুল হেঁটে যাচ্ছে প্রিয়া সিনেমার দিকে, ক্লান্তিতে নুয়ে। রোগাও হয়ে গেছে অনেক, হাতে একটি লাঠি। বুকটার মধ্যে এমন করে উঠল যে কি বলবো। লোকলাজ ভুলে চিৎকার করে ডাকতে ইচ্ছে করলো পারুলের নাম ধরে। উত্তেজনায় সিট থেকে প্রায় উঠেই দাঁড়িয়েছিলাম। পরক্ষণেই আস্তে আস্তে বসে পড়লাম। পারুলই তো। অনেক কিছুই বলার ছিল ওকে, কিন্তু যেসব কথা তামাদি হয়ে গেছে সে কথা আর বলা যায় না কাউকেই। ওকে আমার দেয়ার ছিল অনেক কিছু, কিন্তু দেয়ার সময়েরও একটি সময়সীমা থাকেই, পাওয়ার সময়েরই মতো। সেই সময়ের মধ্যে দেয়া বা পাওয়া না হলে এই এক জীবনে তা দেয়া বা পাওয়া বোধহয় হয়ে ওঠে না। আলো সবুজ হতেই গাড়ি এগোলো। ড্রাইভার, যাকে পারুল বলে ভেবেছিলাম, তার কাছে চলে গিয়ে পাশ কাটিয়ে গাড়ি এগিয়ে গেল। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে এসে বাইরের ধোঁয়াশায় মিশে গেল। মনে মনে বললাম, পারুলের জন্যে আর কিছু মাত্রই করতে এ জীবনে আর পারবো না। তার অভিশাপ বাকি জীবন আমাকে বয়ে বেড়াতেই হবে। আমার চেয়েও বেশি হয়তো রিমাকে। পারুল কিন্তু কোনোদিনও মুখে কিছু বলেনি আমাকে, তবু মনে হয়। বাড়ি ফিরে চান টান করে খাওয়ার টেবিলে যখন খেতে বসলাম, তখন খেতে খেতে আমি বললাম, আজ ঠিক পারুলের মতোই একজনকে দেখলাম, জানিস বুলি? পারুলদি? আমার কিশোরী মেয়ে বুলি খাওয়া থামিয়ে চমকে উঠল। বুলি আমার একমাত্র মেয়ে, এখন ক্লাস 6-এ পড়ে। একমাত্র ছেলে চুপুও খাওয়া থামালো, মুখে কেউ কিছু বলল না। রিমা বলল, খাওয়ার সময় পারুলের কথা না বললেই হতো নাকি? আজ যোগু কড়াইশুঁটির চপটা কেমন করেছে তা তো খেয়ে বলবে। সারাটা দুপুরই ও এই নিয়ে মক্স করেছে। পুর নিয়ে অনেকই এক্সপেরিমেন্ট। পুরটা বানানো আর ভাজাটাই আসল। পুরে গোলমরিচের গুঁড়ো দিয়েছে জানো। বুলি বলল, যেমনই করুক যোগুদা, আর যাই দিক, পারুলদের মতো কড়াইশুঁটির চপ কেউ করতে পারেনি আজ অবধি, আর পারবেও না। সকলেই কিছুক্ষণ চুপ করে রইলাম, খাওয়া বন্ধ করে, হাত নামিয়ে। একেই বোধহয় সভা সমিতিতে বলে মৃতের আত্মার প্রতি সম্মান জ্ঞাপনার্থে 2 মিনিট নীরবতা পালন। কোনো মৃতকেই মানুষ চিরদিন মনে রাখে না। মহান মানুষেরা হয়তো তাদের কীর্তির মধ্যে বেঁচে থাকেন অনেক দিন, আর পারুল অথবা আমার মতো সাধারণ মানুষেরা বেঁচে থাকে কড়াইশুঁটির চপ অথবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটার পুরোটাই ধার হয়ে যাওয়ার পারিবারিক শোকের মধ্যে। খাওয়া দাওয়ার পর রিমা বলল, টিভি দেখবে? বুলি বলল, ওর অনেক পড়া, পড়বে। বুলি চলে গেল। চুপুও উঠল। আমাদের বাড়ির 4টে বাড়ি পরেই নতুন মাল্টি স্টোরেড বাড়িতে স্নিগ্ধাদের ফ্ল্যাটের ভিসিআরে মোজার্টের জীবনের ওপরে যে ছবিটি সাড়া জাগিয়েছে তাই দেখতে যাবে ও। অ্যামিডিয়াস না কি জানো। খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে শোয়ার ঘরে এসে আমি জানালার পাশে চেয়ার টেনে বসলাম। একসময় আমি ভাবতাম যে একজন আধুনিক নগরভিত্তিক মানুষের জীবনের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে তার একঘেয়েমি। এই প্রাত্যহিক মিনিংলেস দিনগুলি, রাতগুলির গতানুগতিকতা তাদের প্রত্যেককেই সবসময় ক্লিষ্ট করে রাখে। কিন্তু পারুলের মতো কারোর কথা যেই মনে হয়, তখন মনে হয় যে তারা সকলেই আমারই মতো নিশ্চয়ই বোঝে যে মানুষের লজ্জাকরতম লজ্জাটি হচ্ছে তার অহংবোধ। পারুল আজ থেকে 15 বছর আগে আমাদের বাড়িতে এসেছিল। তখন চুপু ছোট, বুলি হয়ওনি, চাকরিতে আমার অত পদোন্নতিও হয়নি। পারুল এসেছিল রাঁধুনি হিসেবে। তারপর নিজের গুণে ও আন্তরিকতায় কি করে যে সে হাউসকিপার, বেবিসিটার, কেয়ারটেকার, আয়া, দারোয়ান একই সঙ্গে সব কিছুই আস্তে আস্তে হয়ে উঠেছিল তা আমরা লক্ষ্য পর্যন্ত করিনি। পারুলের ওপর বাড়ি ছেড়ে আমরা কত জায়গায় বেড়াতে গেছি।
বুলি যখন 6 মাসের তখন তাকে পারুলের জিম্মাতেই রেখে মধ্যপ্রদেশে বেড়াতে গিয়েছিলাম একবার। বন্ধুবান্ধব সকলেই শুনে অবাক হয়ে গেছিল, কিন্তু কি করব, যৌথ পরিবার থেকে বেরিয়ে এলে আর সেখানে ফেরা যায় না, কেউ ফিরিয়েও নেয় না। পারুলরাই অবলম্বন আমাদের। রিমারও তখন খুবই বেড়াবার শখ ছিল। পারুল আমাদের পরিবারেরই একজন হয়ে গেছিল। বুলি কথা বলতে শেখার পর পারুলকে প্রথম ডাকতো পা বলে। পারুল হেসে বলতো, কোন পারে বুলি, ডান না বা? আরও একটু কথা শেখার পর বুলি বলতো পারু। পারুল হাসতো, বলতো, আমাকে দেবদাসের পারু করে দিল গো। বুলি বড় হয়ে যাবার পর অবশ্য পারুদি বলেই ডাকতো। পারুলদের সঙ্গে বুলির যে ধরনের সখ্য, মমত্ব ও স্নেহের সম্পর্ক ছিল তা হয়তো তার মায়ের সঙ্গেও ছিল না। পরবর্তী জীবনে তার কোনো প্রিয় সখীর সঙ্গেও বোধহয় হয়নি। ভূতের ভয় থেকে বয়ঃসন্ধির ভয়ের সব কিছুর কথাই বোধহয় বুলি পারুর কাছ থেকেই শুনেছিল। রিমার সময় ছিল না। পারুলের নিজের ছেলে ছিল একটি, সে 10 বছর বয়সে নাকি কলেরাতে মারা যায়, অনেক বছর আগে। পারুলদের বাড়ি ছিল লক্ষ্মীকান্তপুর না ক্যানিং কোথায় যেন। দোকনো ভাষায় কথা বলতো, পান খেত বাড়িতে বানিয়ে দোক্তা দিয়ে। প্রতি মাসেরই 1 তারিখে 2টি জন্ডা গুন্ডা ছেলে আসতো পারুলের কাছে মাইনের টাকা নিতে। তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না টাকাটা হস্তগত করে। পারুলকে আমরা পুজোর সময় এবং পয়লা বৈশাখে নতুন শাড়ি জামা ইত্যাদি ছাড়াও 2 মাসের মাইনে বোনাস হিসেবে দিতাম এবং দিয়ে শ্লাঘাবোধ করতাম। টাকা যাই পেত ওই ছেলে দুটি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যেত। পারু 10-20 টাকা রাখতো নিজের কাছে, হয়তো হাত খরচা হিসেবেই। মাস পয়লা ছাড়াও নানা দরকারে মাসের মধ্যে একাধিকবার ছেলে দুটি এসে জানালার পাশে দাঁড়িয়ে ডাকতো, পিসি ও পিসি। রিমা বলতো, পারু, তোমার বুড়ো বয়সে কি হবে, সব টাকাই ওদের দিয়ে দাও কেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিই, তাতে রাখো। পারুল হাসতো, বলতো, কি যে বলো দিদি, ওরাই তো আমার সব, আমার ভাইপো, আপন ভাইপো, ওরাই দেখবে, আমার আর আছেটাকে। তারপর বুলি আর চুপুর দিকে চেয়ে বলতো, ওরাও দেখবে, কি দেখবে না, ওরাই তো সবচেয়ে আপন, আমার ভাইপোদের চেয়েও অনেক বেশি। বুলি আর চুপু কিছু না বুঝেই বলতো, নিশ্চয়ই নিশ্চয়ই। পারুলের 2 পায়ে আর্থারাইটিস ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার অস্বাভাবিক রকম বেশি হয়ে গেল। হাঁটতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভাইপোরা এসে প্রায়ই এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে বলে উপরি টাকা নিয়ে যেতে লাগলো। টাকা অবশ্য রিমাই দিত। স্কুলের এবং কলেজের সময়ের মধ্যে রান্না করে উঠতে পারতো না পারুল প্রায়ই। অফিসেও আমাকে প্রায়ই না খেয়ে যেতে হতো। রিমা এবং আমি ক্রমশই বিরক্ত হয়ে উঠতে লাগলাম মানুষটার উপরে মাত্র 2টি মাসেই। অবলীলায় ভুলে গেলাম যে দীর্ঘ 15 বছর সে আমাদের জন্য কি করেছে আর কি করেনি। একদিন রিমা রাতে আমাকে ডেকে বলল, বুঝলে, একটি অল্প বয়সী মেয়ে পেয়েছি, লাজুক প্রকৃতির, স্বভাবও ভালো। চুপু এখন বড় হচ্ছে তো, তাই কুৎসিত দেখতে বলেই ওকে রাখবো ঠিক করেছি। খালি বাড়িতে থাকবে, আগুন নিয়ে খেলা, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি বললাম, কি যে বলো, কিন্তু পারুলকে কি করবে? ওকে 3 মাসের মাইনে দিয়ে ছুটি দিয়ে দেব। এ বাজারে তো আর কাউকে বসিয়ে খাওয়ানো যায় না। মানুষ নিজের মা বাবাকেই আজকাল বসিয়ে খাওয়াতে পারে না তার কাজের লোককে। ওকে কে দেখবে? কেন, ওর ভাইপোরা, তারাই তো ওর সব। তাছাড়া এত বছর পারুলকে আমরা কম টাকা তো দিইনি। শুনেছি ওর গ্রামে না কোথায় পাকা বাড়িও করে নিয়েছে পারুল। তাছাড়া সারা জীবন দেখবার দায়িত্ব গভর্নমেন্টই নেয় না, তো আমরা নেব কোত্থেকে? আমি বললাম, একদিন আমরা গিয়ে দেখে এলেই তো পারি পারুলের বাড়ি সত্যি আছে কিনা। ওর খোকা আর খোকনরা তো ওকে ঠকাতেও পারে। তোমার মতো অত প্রেম আমার নেই। কালকে আমার অবস্থা যদি পারুলের মতো হয়, আমার প্রিন্সিপালও কি আমাকে বিদেয় করে দেবে না? 3 মাসের মাইনেও দেবেন কি না সন্দেহ। সবাই তো আর তোমার মতো ভালো কোম্পানির চাকরি করে না। অত ভাবলে চলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে সকলকে যেতে হয়ই। তাছাড়া নতুন কাজের লোকটি কোথায় থাকবে? কোয়ার্টার তো একটি। এ কি তোমাদের বাড়ি যে প্রচুর ঘর? একতলার একটা ঘর পারুকে দিয়ে দেওয়া যেত। আমাদের এই 2 বেডরুম মাল্টি স্টোরিড ফ্ল্যাটে এক্সট্রা একজন মানুষেরও তো জায়গা নেই।
পারুলও খুব কেঁদেছিল। ওর কান্নার শব্দ কোনোদিনই কেউ শুনতে পেত না। কিছু কিছু নারীর কান্না ওই রকমই হয়, সমুদ্র পাড়ের বৃষ্টির মতো। তারপর একদিন লাল গোলাপ আঁকা ওর ছোট্ট টিনের তোরঙ্গটি নিয়ে বুলির থুতনি ছুঁয়ে চুমু খেয়ে আশীর্বাদ করে হেলতে দুলতে পারুল সত্যি চলে গিয়েছিল। আর্থারাইটিসের জন্যেই ও অমনি হেলে দুলে, নইলে চলতে পারত না। মোটাও হয়ে গেছিল প্রচণ্ড। বুলি কিন্তু ফিসফিস করে কাঁদেনি, ডাক ছেড়েই কেঁদেছিল সেদিন। শিশুর কাছে ঘোরেল এবং বিষয় ও স্বার্থবুদ্ধি সম্পন্ন প্রাপ্তবয়স্কদের যুক্তি আদৌ গ্রহণীয় হয়নি। যখন তখন পথে ঘাটে পড়ে পারুল মারা যেতে পারে এ কথা জেনেও তাকে কেন যে এমন করে ছাড়িয়ে দিলাম, এ নিয়ে ছোট্ট বুলি তার মায়ের সঙ্গে ঝগড়াও করেছিল খুবই। খাবার টেবিলে বসে বুলির দিকে চেয়ে আমি ভাবছিলাম যে একদিন বুলিও অবলীলায় রিমা হয়ে উঠবে। আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আমাদের বিবেককে, শুভ বুদ্ধিকে নিজ স্বার্থের কাছে নীরবে এবং নেপথ্যে বলি দেওয়াবে। পাতি বুর্জোয়াদের ভিড়ের মধ্যে সামিল হয়ে যাবে বুলিও। সে রাতে পথে পারুলকে দেখার মাস দুয়েক পরে আমার বন্ধু সীতেশ ফোন করে বলল যে পারুল নাকি লাঠি ঠকঠকিয়ে ওর বাড়ি গেছিল কিছু সাহায্যের জন্যে। পাশের বাড়ির কাজের লোক মতি পারুলের গ্রাম চিনত। তাকে দিয়ে এক রবিবার খবর নিতে পাঠালাম। সে এসে বলল পারুলকে তার ভাইপোরা তাড়িয়ে দিয়েছে। পারুলের 15 বছরের রোজগারের প্রতিটি টাকাতে তারা ধান, জমি, বাড়ি, গরু সবই করে নিয়েছে। তাদের বউদের সঙ্গে পারুলের বনেনি বলে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে পিসিকে। পারুল এখন নাকি লেকের কাছে সারদান এভিনিউর ফুটপাথের এক গাড়ি বারান্দার নিচে রাত কাটায় এবং সারাদিন নাকি পথে পথে ভিক্ষা করে বেড়ায়। কথাটা শুনে বড় ভয় হলো। না, পারুলের জন্য নয়, বন্ধু ও পরিচিতরা আমাদের সম্বন্ধে কি আলোচনা করবে তা ভেবে। পরদিনই অফিস থেকে ফেরার পথে ড্রাইভারকে বললাম সারদান অ্যাভিনিউতে যেতে। তখন সন্ধে হয়ে গেছে। দেখি দুটো ইটের ওপরে বসানো একটা পোড়া কালো মাটির হাঁড়িতে শুধু ভাত সেদ্ধ করছে পারুল। দেখলে ওকে চেনা যায় না, মনে হয় যেন জন্মানোর পর থেকেই ও ভিক্ষা করছে। ভিখিরিদের বুঝি অতীত থাকে না কোনো? পারুলকে বাড়িতে দেখা করতে বলে এলাম পরদিন সকালে। গাড়ি থেকে নেমে ভিখিরির সঙ্গে কথা বলা যায় না, কে কোথা থেকে দেখে ফেলবে, কি মনে করবে আমাকে। পারুল বলল, অত দূর যে যেতে পারবো নি দাদাবাবু, লাঠি নিয়েও চলতে পায়ে বড়ই লাগে। তা শুনে ওকে 10টা টাকা দিয়ে বললাম রিক্সা করেই এসো। পরদিন রিক্সা করে কিন্তু এলো না পারুল, হেঁটেই এলো। টাকাটা বাঁচিয়েছে। ভিখিরি হয়ে গেলে মানুষ মিথ্যেবাদীও হয়ে যায় বোধহয়। 10টা টাকা অনেকের কাছে অনেকই টাকা। ছেঁড়া দুর্গন্ধ নোংরা শাড়ি, পাময় গাময় ধুলো। রিমা তো ওকে ঝকঝকে বসার ঘরে ঢুকতে পর্যন্ত দিল না, বাইরের বারান্দাতেই বসিয়ে রাখলো। বলল কত রোগের জামস যে ওর গায়ে ঠিক ঠিক করছে কে জানে। আমি পারুলকে বললাম, তোমার কি ক্ষতি করেছি আমরা যে তুমি আমার বন্ধুর বাড়ি গিয়ে ভিক্ষে চাও? এতে কি অসম্মান করা হয় না আমাদের? পারুল কিছুক্ষণ চুপ করে থাকলো আমার মুখের দিকে চেয়ে। তারপর বলল, সম্মান অসম্মানের কথা ভাবিনি দাদাবাবু। খিদে তো বড় ভীষণ জিনিস, কি করে বোঝাবো আপনাদের। রিমা বলল, ছি ছি, তুমি এত নীচ। পারুল চুপ করে রইল। ওর 2 চোখ বেয়ে জলের ধারা নামলো। আবারও ফিসফিসে বৃষ্টি নামলো সমুদ্র পাড়ে। রিমার আলক্ষ্যে গাড়িতেই ওকে তুলে নিয়ে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে প্রেসক্রিপশন লেখালাম। উনি ওর হিস্ট্রি জানতেন। নানা রোগ এসে বাসা বেঁধেছে পারুলের মধ্যে, বয়সও হয়েছে 60-এর বেশি। 2 মাসের মতো ওষুধ কিনে দিলাম ওকে। তারপর 100 টাকা দিয়ে বললাম, পারুল, তোমাকে প্রতি মাসে আমি 50 টাকা করে দেব। প্রতি মাসের 3 তারিখে এসে নিয়ে যেও, অথবা তুমি রাতে যে গাড়ি বারান্দার নিচে থাকো সেখানেই কাউকে দিয়ে আমি পৌঁছে দেব। দাদাবাবু, আপনি বড় দয়ালু। সেই বাক্যটি এবং পারুলের রোগপাণ্ডুর জল ভরা চোখ দুটি প্রায়ই কানে এবং চোখে ফিরে ফিরে আসে আমার। এই বন্দোবস্ত চলল 2 মাস। তারপরে একদিন রিমা বাড়ি ফিরেই তুলকালাম কাণ্ড বাঁধালো। ওর খুড়তুতো দাদা প্রদীপের বাড়িতে গিয়েও নাকি পারুল ভিক্ষে চেয়েছে কাল সকালে। প্রদীপের স্ত্রীকে রিমা একেবারেই দেখতে পারে না। রিমার ধারণা বড়লোকের মেয়ে বলে দেমাকে পা পড়ে না মাটিতে।
সে কলকাতার সকলকে বলে বেড়াচ্ছে যে এই তো দেখো কি শিক্ষিত লোকই না রিমারা, যে মানুষটা এত কিছু করলো এতদিন ধরে তার আজ এই দশা। সম্মানেও কি লাগে না? কেমন ছোট মানুষ বলো তো। আমার মাস্তুতো দাদার বাড়ি সারদান অ্যাভিনিউতে। সেও বলল একদিন যে পারুল লাঠি ঠকঠকিয়ে ভিক্ষা চাইতে গেছিল তার কাছেও। পারুল নাকি বলেছিল, দাদাবাবু দিদি খুবই দয়ালু, আমাকে মাসে 50 টাকা করে দেন, বলেছেন দেবেন যতদিন বাঁচি। কে দেয় বলুন? কিন্তু 50 টাকাতে তো খাওয়া আর ওষুধ চলে না, এমনকি ফুটপাতে থেকেও চলে না। তারপর যাতে মেয়ে তো, শরীর ঢাকতেও তো একটা বিরাট খরচ। মাস্তুতো দাদার কাছে শুনে আমার বড়ই রাগ হলো। আমার পরিচিত কারো কাছে না যেতে বলা সত্ত্বেও পারুল তবু গেছে ভিক্ষা করতে আবারও। পরের মাসে টাকা নিতে এলো না কিন্তু পারুল। আমিও ড্রাইভারকে দিয়ে সারদান অ্যাভিনিউতে টাকা পাঠালাম না, রাগ করেই। সত্যি বড় অপমানিত বোধ করেছিলাম। চুপুর এক বন্ধু চুপুকে স্কুলে বলল কেওড়াতলার কাছে নাকি দেখেছে পারুলকে আগের দিন ফুটপাথে ভিক্ষা চাইতে। রিমা রেগে গিয়ে বলল, ভালোই তো, লাস্ট ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছে। চুপু আর বুলু বলল, ওরা গিয়ে পারুল দিকে নিয়ে আসবে। ছেলে মেয়েকে রিমা বলল, নিজেরা রোজগার করো, পায়ে দাঁড়াও, তারপর আদিক্ষেতা করো। ওরা চুপ করে যে যার ঘরে চলে গেল। তার দিন 10 বাদে পারুলের ভাইপো দুজন সন্ধেবেলা এসে বলল, পিসি মরে গেছে বাবু। খবর পেয়েই আমরা এসেছি, সৎকারের খরচ দিন। কখন? আমি অপরাধীর গলায় বললাম, আজ ভোর রাতে। শীতটা খুব জোরে পড়েছে তো, বহু বুড়ো বুড়িই এসেছে আজ। কোথায় ঘটলো ঘটনাটা? সে খুব ভেবেচিন্তেই মরেছে আমাদের পিসি, একেবারে কেওড়াতলার শ্মশানের সামনেই ফুটপাতে। ওদের থাপ্পড় মারতে ইচ্ছে করছিল আমার, অনেকদিন পর মারামারি করতে ইচ্ছে করছিল সত্যি। টাকা দিয়ে ওদের বিদায় করে দিলাম। তখন বুলি ও চুপু বাড়ি ছিল না, থাকলে হয়তো শেষ দেখা দেখতে চাইতো। আমি যেতে পারতাম শ্মশানে, কিন্তু আমার মতো একজন মানুষের এক ভিখারিনীর দেহ সৎকারের জন্য কেওড়াতলায় যাওয়াটা এই সমাজের মনঃপূত নয়। তাছাড়া গেলেই নানা চেনা মানুষের সঙ্গে দেখা হতো, এ পার্টিতে সে পার্টিতে দেখা হওয়া মানুষ, নানা কৈফিয়ত দিতে হতো নানা জনকে। না না, তা হয় না। বলি চুপুরা এখনো ছেলে মানুষ, এখনো ওরা জানে না যে শেষ দেখা কখনোই দেখতে নেই, যদি তেমন শেষ দেখা না হয়। সবাইকেই সুন্দরতম দিনে সুন্দরতম সাজে দেখে রাখতে হয়, সেইটুকুই শুধু থাকে স্মৃতিতে। পরদিন রবিবার ছিল। ব্রেকফাস্ট টেবিলে ছেলে মেয়েকে রিমা হঠাৎ বলল, এই জানিস তো পারুল মরে গেছে। পারুল দি? কবে? বলেই বুলি ঝরঝর করে কেঁদে ফেলল। বুলিটা আমার এখনো ঈশ্বরী। চুপুও খাওয়া থামিয়ে চুপ করে বসে রইল। রিমা আমাকে বলল, তোমাকে আরেকটা আলু পরোটা দি? উত্তর দিলাম না কোনো, শুধু ঘাড় নাড়িয়ে জানালাম না। আজকালকার সব মেয়েরাই কি রিমারই মতো অবুঝ, নিজ সুখমগ্ন, হৃদয়হীন? ভাবছিলাম কেনই যে পারুল এমনভাবে ফুটপাতে না খেয়ে মারা গেল। এই মহৎ জনগণতান্ত্রিক সোনার সংবিধানের দেশে কে বা কারা যে তাকে অলক্ষ্যে খুন করে গেল, সেই রহস্য, অথবা আমার এবং রিমার অসহায়তা বা অপারকতা যে ঠিক কতখানি, তা আমার শোকস্তব্ধ অপাবৃদ্ধ অনাবিল ছেলে মেয়েকে বুঝিয়ে বলা যাবে না। এখন বলা গেলেও ওরা বুঝতে পারবে না, বলা যাবে না কোনো দিনও, যদি না তারা নিজেরাই বড় হয়ে ওঠার পর আমাদের দুজনকে, আমাদের পারিপার্শ্বিককে এবং আমাদের সমাজ ও দেশের প্রকৃত স্বরূপকে সত্যি আবিষ্কার করতে চায়। কিন্তু তেমন ভালো কি আমার ও রিমার মতো নষ্টভ্রষ্ট দম্পতির ছেলেমেয়েরা কখনোই হবে? ওরা কি আমাদের চেয়েও বেশি অসন্তুষ্ট, আত্মমগ্ন, নিজ সুখ পরায়ণ হবে না? আমাদের 7 তলায় ছোট্ট স্বয়ংসম্পূর্ণ সুখ ভরপুর ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে তখন উত্তরের জানালা দিয়ে হাওয়া আসছিল। সে হাওয়ায় কোনো ফুলের গন্ধ ছিল না, বারুদের গন্ধ তো নয়ই, অথচ থাকা উচিত ছিল। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে থাকবেন।